ফারুকির ওয়াইফ তিশা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে, তাই না? ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে। এই জন্যে না যে ওই সিনেমায় অভিনয় করছে, ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা উচিত ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যেতে পারে। একটা সরকার কতটা অপদার্থ, কতটা জনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রিয় বন্ধুরা, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই প্রতিনিয়ত ভয়ানক রূপ ধারণ করতেছে। বিভিন্ন চক্রান্ত বা ষড়যন্ত্র বিভিন্ন দল থেকেই করা হচ্ছে বা চলতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে। সম্প্রতি নতুন যে 3 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ তার মধ্যে থেকে একজন উপদেষ্টা, অর্থাৎ তিনি হলেন যে চলচ্চিত্র পরিচালক ফারুকি স্যার, তাকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা বর্তমানে হচ্ছে। তাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছে, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, একটা সরকার কতটা অপদার্থ, কতটা জনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে 3 জন উপদেষ্টা শপথ হয়েছে, এর মধ্যে 2 জন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, মিছিল টিছিল হয়েছে। না, আমরা করি নাই, ছাত্ররাই করেছে। প্রথমে আসি শেখ বসিরউদ্দিনের কথায়। শেখ বসিরউদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে, যুক্তি কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে, সবার প্রতিনিধিত্ব লাগবে, শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না। কয়জন ব্যবসায়ী পথে নামেছিল, ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই? কত ব্যবসায়ীদের তো ব্যবসা কায়রে নেওয়া হয়েছে, তাই না? তাদেরকে তো দেখছি, তাদের নিতেন তাও বুঝতাম। তো এই বসিরউদ্দিন কেমনে এলো, আসেন এটা একটু বুঝে দেখি। এই বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল। এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেইলি স্টারের পিছে আঙুল দেন, কেমনে বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল হইল? এরে ফিট করেছে ডেইলি স্টার, এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে। তার আগে গত 9 অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার। তার মানে আপনি তো প্রফেসর ইউনূসকে দোষ দিতে পারবেন না, বলতো সে তৈরি করে দিছে ডেইলি স্টার, প্রফেসর ইউনূস চাপ মারিছে। আমি প্রফেসর ইউনূস এলে বলতাম যে আমার কি দোষ, বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়াররা তো আমি বানাইছি উপদেষ্টা, একজন বিজনেসম্যানরে নিব, তো বাংলাদেশের সেরা বিজনেসম্যানরে নিচ্ছি, কোনো সমস্যা আছে? জি স্যার, সমস্যা আছে। আপনার প্রশ্নের উত্তর আমি দিব, ধরিচ্ছি আপনারে একটু পরে। তার আগে আপনার প্রিয় মাহফুজানন্দ বহুপাদ্রে ধরে নি যে বানাইছে, তাদের ধরতে হবে ডেইলি স্টারকে, মাহফুজানন্দকে, বহুপাদ্রে, তাই না? তো মাহফুজানন্দ বহুপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না? আমি দিছি, আমার পয়সায় দিছি, আপনার কি সমস্যা? অবশ্যই পারবেন। হ্যাঁ, পারবেন না কেন? কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন, তাই না? এই আকিজ বশির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিছিল। এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয়, শ্রমিকেরাই করে বোধহয়, বা কে করে, দুষ্টু লোকেরাও করতে পারে, কেউ জানে না। তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে। একজন অনেক দিন ধরে ছিল। আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা, তাদের বাস্তবিটা ছাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে। দেখেন, আমার কথা শোনার দরকার নাই, আপনি শুনেন তাদের মুখে। হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে। আমাদের যিনি 43 বছরে আমার একটা সংসার, এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব, এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না। এই সময়টুকু তো আমি পাইতেছি না। 20 বছর ধরে চাকরি করি, হঠাৎ করে আজকে অবস্থা হচ্ছে। আমরা তো বলতাম চাকরি করে বাইতে করছে, একটা কষ্ট আর নাই। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? আমাদের ছেলে মেয়ে জমে নেই, বাপ নাই, কিচ্ছু নাই। আঙ্গ টাকা বানা দানা কিছু দেয় নাই, বা কবে মিল খুলবো এমন কোন নির্দিষ্ট টাইমও দেয় নাই। দেখেছেন, এই মালরে মাহফুজানন্দ বহুপাদ বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিছে। এবার আসেন প্রফেসর ইউনূসের কিছু কই। স্যার, আপনি এরে নিছেন, ভালো কথা, এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন কেন?
সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে। এটা জানেন না আপনি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে। আপনারে আমারে এই জিনিস যদি ধরাই দিতে হবে, এটা তো আমি কোনোদিন ভাবি নাই। এটা তো কেলেঙ্কারি হবে আপনারে নিয়া। এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে। আমরা না লিখলেও আওয়ামী লীগ লিখবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে। আপনি নিয়ে রাখেন গর্দভদের আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন। আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না। এটা আপনারাও তাদের তো সহকর্মী হবে, আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকীর প্রসঙ্গে। ফারুকী দাবি করেছে সে নাকি ফেঁচি বিরোধী লড়াইয়ে ছিল। হ্যাঁ, শুনেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা। আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না। আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো। হ্যাঁ দাঁড়ান ফারুকী, হ্যাঁ হাইসানি। হ্যাঁ, মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কি না। হ্যাঁ, ভাবতে আপনি আপনি হটাইছেন, তাই না? 4 মাস আগে কোটা সংস্কার আন্দোলনের সময় একটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরে দিচ্ছেন মুছে। হ্যাঁ, দেখেন সেটা নিউজে ছিল বলে। এই কলেজের জন্যিয়া ফেঁচি বিরোধী লড়াই করেছেন ফারুকী। হ্যাঁ, শিল্পীরা মাঠে নামিছিল, বৃষ্টির ভিজা। আপনি ছিলেন না। দেখেন কারা কারা ছিল: মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুন, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলুয়ার খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বাড়ি মমো, সিয়াম আহমেদ, সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা। আপনি কুটি, আপনি তো নাই এটি। আপনি তো উঠে যাওয়ার সাহস করবে পারেননি। এখন করবেন জ্বর আসছিল, অমুক আসছিল, তমুক আসছিল, শরীর খারাপ ছিল, উঠে গেছিলাম, এই সমস্ত করবেন। যাই কন, বৃষ্টির ভিজা ভিজা আপনার কলিগরাই কাজ করেছে, আপনি তো করেন নাই। মামুনুর রশিদও ছিল পাক্কা আওয়ামী লীগের মাল, তাও তো ছিল একদিনের জন্য হলে তো মাঠে নামিয়েছিলেন উনি, তাই না? ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি। সেই 2013-15 সালের স্ট্যাটাস দেখবার করছেন। তবে এটা ছাপাই দিছে সে, দেখি এনে ছাপাই দিছে কি শুনি, তার লেখা থেকেই দেখি। লিখিচ্ছে, ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা পোস্ট দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে, প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পরে ধন্যবাদ দেবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। ভালো, অনেস্ট কনফেশন, এটা আমি পছন্দ করি। তো আপনি তো এই কাম করেছেন, তাই না? তা এই কাম করেছেন, বিপ্লবী শাস্তে যান কেন? বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না, বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সরায় দেয়। তারপরে লিখেছেন, ওরাও জানে মানে আওয়ামী লীগ সম্পর্কে করছে, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি, ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই, কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন? কেন বলতে হয়? ইস্যু অনেকগুলা, ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন, কিন্তু আমি দেখাইলাম না কেন। কারণ কি? ববিরা তালাইতে হইতো কেন? আপনার ববির কাছে যাইতে হইতো কেন? সম্পর্ক নাই বললেই হইলো। মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে 3টা প্রশংসা করে লিখতে হইতো, তাহলে 32 নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন? কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন? উত্তর আছে ফারুকী। যাই হোক, এবার আসেন ফারুকীরা কেন উপদেষ্টা বানানো হইলো সেটা একটু দেখি। সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না, তাই না? মানে ওটা না থাকলেই বা কি, কিছুই যায় আসে না, তাই না? তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আপনারা আগেই দেখেছেন যে এই যে বসিরউদ্দিন ডেইলি স্টার গ্রুপের তৈরি করা মাল, ফারুকীও তাই। ফারুকী প্রথম আলো কোটা এসেছে, বাঙ্গু এলিটদের যে রসুনগুলো আছে না, এটার গোয়া করলে একটাই, বুঝাও।
এইটা আমার ক্ষুদ্র ভ্রাতারা বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে। প্রথম আলো মোস্তফা সরোয়ার ফারুকী একই সাথে আসিফ নজরুলের প্রিয়, নাটক কম করো প্রিয়। প্রথম আলো ডেইলি স্টার ইলিয়াস আর আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল। তখন খোদ প্রফেসর ইউনুসের প্রেস সচিবকে নামাইলো। আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে। সে প্রেস সচিব যারে আমি গণশত্রু কইছি, সে তার চাকরি বিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো। পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেইলি স্টার ঠিক করলো তারা দিলেন 2 লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে। কেন? শুধু প্রথম আলো ডেইলি স্টারে বাঁচাবার লাগা না, আরো বড় উদ্দেশ্য আছে। বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না, এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা, গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি, সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্য। সেটা পুরা ধ্বংস হয়ে গেছে, এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না। ইভেন এই নটনটিরা নাটক টাটক করতে পারতেছে না, অভিনয় করতে পারতেছে না, দাঁড়াইলে ডিম খায়, নাটক শেষ করতে পারে না, মাঝে বন্ধ করে দিতে হয়। শিল্পীরা অভিনয় করতে পারতেছে না, তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া। তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে। তাই ফারুকীকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায়। দেখেন ফারুকীর নিয়োগে গর্ত থেকে গলা তুলছে চঞ্চল চৌধুরী, দেখেছেন? অভিনন্দন জানাইতেছে, মুন্নি শাহ অভিনন্দন জানাইতেছে। তার মানে কার লাভ হয়েছে? কে উৎসাহিত হয়েছে? বুঝছেন তো? এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে। এই ফারুকী যাবে এখন প্রথম আলোতে, দেখবেন। আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে, লিখে রাখতে পারেন ফারুকী যাবে, ছবি টবি তুলবে, ফটো সেশন করবে। এটা আবার ছাপবে প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে, বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকীর নিয়ে। গর্ত থেকে বাইর হবে সব ফ্যাসিবাদের দালাল নটনটিরা নতুন কইরা। ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায়, তো কিছু দাগাইতে পারে নাই, তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল। আর ফারুকীর মিশন হইতেছে ভাঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো। এরপরের পিঠে চেয়ে পায় শট করে ঢুকে যাবে আপা। তখন এই বশিরুদ্দিন আর ফারুকী বলবে, আপা আমরা সেই গভীর অমানিসাতেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি। এডিটর সাহেব এনা দেখেন না, ক্যাঙ্কা কইরা পিছে শরদ্দির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে। বিউগলে করুণ সুর বেজা দেন না এডিটর সাহেব, আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখবো, ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে। এই ফাঁকে ফারুকী 32 নম্বরের সংস্কার সেরা ফেলবে। দেখবেন 32 নম্বরের কাজ করিচ্ছে, পরিষ্কার হচ্ছে, সবকিছু নতুন করে পরিষ্কার হচ্ছে, লোকজন বসিচ্ছে ওর মধ্যে। দেখবেন কেন 32 নম্বরের যে ট্রাস্ট ছিল, যে ট্রাস্টের খরচায় চলতো, যে ট্রাস্টের আয় দিয়া চলতো, সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না? কে কে দিছে ওইখানে টাকা? হাসিনা যেগুলো থেকে মাল টাল খাইতো না, সেগুলোর সেই মালগুলারে কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে, এই জাদুঘর ট্রাস্টে। তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে। তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁধেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকী ইভাঙ্কার সামনে গিয়ে বলবে, আপা তোমার আব্বুরে আমি একটু আব্বু ডাকি। হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকী চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার। এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোম্পানির মিশন চলতে থাকবে। আবার ফারুকীর বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে, ফারুকীর বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে, আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ। রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা। এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদগুলোরে জ্বালায় দিতে না পারেন। আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাতেই আনন্দ উৎসবে নামেইটা ক্ষমতার দখল নিতে হবে। শুধু গণভবন না, বঙ্গভবনেরও দখল নিতে হবে। ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষরে, নিজেরা বসবেন ক্ষমতায়। যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের মুক্তি নাই। সেই দিন আমাদের আসল মুক্তি, কারণ দেশের ভার, পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই। তার মানে বুঝেছেন তো, আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই। তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন, তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই। মোস্তফা সরোয়ার ফারুকীকে আমি পছন্দই করি, আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার। আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে হয়েছে লেখালেখি আগে দেখা।
অনেকদিন লেখালেখি আমি ফলো করি নাই, যাই হোক, হঠাৎ করে ফারুকি হিন্দু নাম নিয়া যে ঝামেলায় পড়ছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম, কারণ আমি দেখছিলাম এটা। তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে, ভুলটা করছে। আমার মনে হয় ফারুকিও বুঝতে পারে নাই সে কোথায় ঝামেলা করছে। আসেন আপনাদের দেখাই দিই, ফারুকি আপনিও দেখেন। আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি, হ্যাঁ, পড়ি একটু। হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি। আচ্ছা বলেন, আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন, কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন। আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম, মানে ফারুকি কারণটা জানে, চেপে থাকতো। ফারুকি কি কারণ জানতেন আপনি? হ্যাঁ, কি কারণ বুঝছেন? আপনি কি অন্তর্যামী যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি যাই না বসে আছেন? কেমনে বললেন এটা? আচ্ছা যাই হোক, আবার পড়ি। তারপরে লিখতেছেন, এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো, মানে ফারুকির মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো। খুব ইম্পর্টেন্ট লাইন, এটাই হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি। সেইটা কেমন? আসেন এটা একটু দেখি। বাংলাদেশে হিন্দু রাজনীতি কি? খুব সিম্পল। সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে, এবং এই ভিকটিমহুড দিয়া মুসলমানদের অপরাধ বোধে ভুগানো, যেইটা ফারুকি ভুগছে। ওই যে বলছে না অপরাধ বোধে ভুগছি, এই ঘটনায় তো ভিকটিম ফারুকি নিজে, রিপন না। রিপনের নাম দাস না হইয়া যদি ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী হইতো, দেখতেন পদবিটা আগে দিত, মুসলমান হইলেও ছাড়ত না। একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য, ছাড়তে পারে নাই ভট্টাচার্য। আর এইটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত হীনমন্যতা, যার জন্যে সে তার বর্ণের পরিচয় দিতে চায় না। সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করে নাই। আচ্ছা ভাই বলেন তো, ফারুকির সিনেমা বাদই দেন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখছেন তো? না, অনেকেই দেখছেন তাই না? সিনেমাটোগ্রাফার কে ছিল পথের পাঁচালীর? ফারুকি আপনি জানেন, নিজে বলতে পারবেন? পারবেন না, আমি শিওর। আচ্ছা বাদ দেন, সত্যজিৎ রায়ের কথা বাদ দেন। হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই, তাই না? বলেন তো, দেখছেন না? সিনেমাটোগ্রাফার কে? সিনেমাটোগ্রাফার বাদ দেন, প্রযোজক কে? যার টাকা নিয়ে সিনেমাটা হয় তার নাম জানেন? দেখেন, দেখেন না তো, ওইটা দেখলেও মনে রাখেন না তো। ফারুকির ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোড়া হইতো? কিছুই হইতো না তো, যে যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই। তাহলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই? কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট। এইটারে ফারুকি মুসলমানের কান্ধে চাপাইছে। ফারুকি তো জিগাইতে পারতো যে কেন ভাই তুমি এটা ইউজ করতে চাও না কেন? দেখেন সে কি বলে। তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন, কারণ এটাই বোঝানো হয়েছে যে হিন্দুরা ভিকটিম, তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিকটিম, এটা দায় তোমার। এটা বেকুবি হইতে পারে, চালাকিও হইতে পারে, আবার দূষণও হইতে পারে। মানে আমি একটু বুঝাই বলি, ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ, এটা তো ইন্ডিয়ানদের আখড়া, তাই না? সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে, এটাই হয়তো হইতে হয়েছে ফারুকির। আবার বেকুবিও হইতে পারে, এর সম্ভাবনা আছে। যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে, তাই না? ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে। এই জন্যে না যে ওই সিনেমায় অভিনয় করছে, ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা উচিত ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যেতে পারে। তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট, তাই না? ফারুকি এটা তো বুঝেন নাকি? নাম বলেন, বাংলাদেশে থাকেন, বলতে না পারেন, আপনি তো বুঝেন, তাই না? এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই, তাই না? সেই ফ্যাসিস্টের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে। ও আচ্ছা, সাজু খাদেম আছে না, প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি। ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার। হ্যাঁ, সাজু খাদেম কইবে যে ওই যে জিয়ার চরিত্রে অভিনয় করছিল না, ওই যে, তো সাজু খাদেম কইবে যে আমি তো অভিনেতা, টাকা দিলে চরিত্র বলবে সেটাই করবো। জি, সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা। না চর থাপ্পড় মারবো না, আমি শান্তিবাদী লোক, আবার আমার চর খাইয়া যদি তোমার নেত্রীর মতো কান ঠসা হইয়া যায় সে সম্ভাবনা আছে, তাহলে তো মুশকিল, তাই না? তোমারে দিয়া একটা মুজিবের ক্যারেক্টার করবো, স্ক্রিপ্ট লিখবো আমি, হ্যাঁ, টাকা টুকা দিব ভালোই,
ওইটা দেখা আওয়ামী লীগেরা রাগে সিরবির করবে, আমারও তো কিছু করতে পারবে না, আমি তো প্যারিসে থাকি, ক্ষমতায় থেকেই কিছু করতে পারলো না, আর ক্ষমতা ছাড়লে তো কি করবে জানেনি তো। আচ্ছা আর কইলাম না, তো সাজু কাদেব আমার ভাগেরটাও দিয়ে দিবে আর কি। তো এখন সাজু কাদেব তুমি তো টেকা নিয়া করছো জিয়ার ক্যারেক্টার, তাই না? তোমার তো কোনো দোষ নাই, তাই না? তো টেকা নিয়া মুজিবের ক্যারেক্টারও করবা না? তো আমি স্ক্রিপ্ট লিখলে না কেঙ্কা স্ক্রিপ্ট লিখবো বুঝতেই পারতেছো তো, রেডি হও। যাই হোক, ফারুকি প্রসঙ্গে আসি আবার। আচ্ছা ফারুকি, আমি ধরে নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, সেই জন্য কি আমাদের ইসকন আনন্দকে সাপোর্ট করতে হবে? বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত? মানে ফিলিস্তিনে একটা জায়নবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনিদের তারাইয়া, যেহেতু হলোকাস্ট হয়েছে, তাই না? এটাই বাংলাদেশে হিন্দুদের রাজনীতি। আমি ভিকটিম, তুমি সারাক্ষণ লজ্জিত থাকো। তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানি চিহ্ন নিয়ে লজ্জিত হও, তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও। তখন ফারুকি বলবে, তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই? তখন বলবে, হ্যাঁ মুক্তি আছে বৎস, তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও। সেটা আবার কি মহারাজ? ফারুকি জিজ্ঞাসা করবে। ওই যে মঙ্গল শোভাযাত্রা করো, নাস্তিক হয়ে যাও, সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও, নামাজ রোজা করা যাবে না, হাসিনাকে মাম্মা বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে, কোরবানি দিতে পারবে না, ছি এটা করে কেউ? আহা, প্রচুর লজ্জা পেতে হবে, লজ্জায় লজ্জায় মরে যেতে হবে। এরপরে লজ্জা পেতে 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 47-এর আগে গিয়ে না, এই শোনো না, ওই যে আমাদের জমিদারি ছিল না, ওইটা দিয়ে দিও। হ্যাঁ, এই যে দেখো না তোমাদের কত কষ্ট, সেই সকালবেলা খাও, তারপরে সেই বিকেলবেলা খাও, তারপরে সেই রাত্রিবেলা খাও, আমাদের জমিদারিতে প্রজা হয়ে থাকো, আজ খাবে কাল খাবে, আজ খাবে কাল খাবে। ঠিক আছে না ফারুক? সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করেন। পিনাকি ভট্টাচার্য কি ঠিক বলেছেন নাকি ব্যাঠিক বলেছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সেই চলচ্চিত্র পরিচালক ফারুকীকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। তাকে কি আপনারা সাপোর্ট করেন? সে যে বর্তমানে নতুন উপদেষ্টা হয়েছে, তাকে উপদেষ্টা দেওয়াতে কি আপনারা খুশি নাকি বেজার? অর্থাৎ তাকে কি আপনারা সাপোর্ট করবেন নাকি সাপোর্ট করবেন না, তাকে উপদেষ্টা পদ থেকে তাকে সরাতে চান? অবশ্যই কমেন্ট আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।